রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লব ব্যতি রেখে নীতির কোনো বিশ্লেষণ হতে পারে না। সেই সাথে ঘটনমূলক আলোচনা করতে গেলে উদাহরণস্বরূপ আরো কিছু বিষয় ফুটে উঠবে, তা আপনারা দেখবেন। আপনারা জানেন, বিগত 17 বছর শোষণ, জুলুম, নিপীড়নের পর এদেশের মানুষ একটি স্বস্তির জায়গা খুঁজে নেওয়ার জন্য জুলাই বিপ্লবের মতো একটি মহাবিপ্লবের জন্ম দিয়েছে। যেই মহাবিপ্লবের জন্ম দিতে গিয়ে অবুঝ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত গুলির আক্রোশের শিকার হয়ে, গুলিবিদ্ধ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে শহীদ হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে একটি রাষ্ট্রীয় সরকার তার জনগণের উপর এতটাই ক্ষেপা ছিল যে মানুষকে মানুষ মনে করেনি, পাখির মতো গুলি করে হত্যা করেছে। যার কারণে একটি ছাত্র জনতার আন্দোলন এক পর্যায়ে গণবিপ্লবে পরিণত হয়েছে। ভাবা, তার 2 বছরের, 5 বছরের, 3 বছরের সন্তানকে মাঠে নামিয়ে দিয়েছে যে এখন যুদ্ধ করতে হবে। কাদের বিরুদ্ধে যুদ্ধ? স্বদেশী গাদ্দারদের বিরুদ্ধে। মূলত চলমান রাজনীতির প্রেক্ষাপটটা যে নতুন সূত্র দ্বারাই শুরু হয়েছে, সেটা কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে শুরু হয়েছে। জুলাই বিপ্লবের পূর্বে যে রাজনৈতিক ধারাবাহিকতা ছিল, 71-এর রাজনৈতিক ধারাবাহিকতা, সেটা দেশের সচেতন নাগরিক যারা আছেন, যারা 71-এর ইতিহাস বিশ্লেষণ করেছেন, তারা কখনো প্রতিশ্রুতি ছিল 71-এর প্রতিশ্রুতি ছিল 7ই মার্চের ভাষণ, যে আমরা যুদ্ধ করব জনতার অধিকার আদায়ের জন্য, জনতার খাদ্যের, ভাত, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যেটা 5টা মূলনীতি রয়েছে, সেই মূলনীতি বাস্তবায়নের জন্য। যুদ্ধ একদিক দিয়ে শেষ হলো, আরেক দিক দিয়ে কূটনীতিবিদরা কূটনীতি করে জনগণকে সেই অধিকার থেকে বঞ্চিত করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। 71-এর সূত্রটাকেই তছনছ করে দিল, ধূলিসাৎ করে দিল, সম্মান বিনষ্ট হয়ে গেল। ঠিক একই ধারাবাহিকতায় জুলাই বিপ্লব, যেখানে এক ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করে নাই, যুদ্ধ করা হয়েছে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, বন্ধুবেশী রাষ্ট্র ভারতের সেনা সদস্যদের সাথে যুদ্ধ করে জুলাই বিপ্লবের জন্ম দিয়ে নতুন প্রতিশ্রুতির আঙ্গিনায় বাংলাদেশকে সাজানোর যে স্বপ্ন দেখেছিল ছাত্র জনতা, সেই স্বপ্ন দিন দিন ধূলিসাতে এবং দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আপনারা দেখেছেন, বাংলাদেশের ক্লান্তি লগ্নে, বাংলাদেশ যখন অর্থ শূন্য, বাংলাদেশ যখন রিজার্ভ শূন্য, তখন বাংলাদেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি ও প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, বিশ্বের প্রতিটা রাষ্ট্র যাকে এক নামে চিনে, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশ্ব রাজনীতির বিশ্ব নেতাদের একজন। আমাদের এখানে সৌভাগ্য হচ্ছে যে আমরা একজন আন্তর্জাতিক মানের নেতাকে প্রধান উপদেষ্টা বানিয়ে আমাদের মতো একটি দুর্ভাগ্যজনক রাষ্ট্রের জনগণের যে আমরা এমন একজন নেতাকে পাশে পেয়েছি করুণ ক্লান্তি লোক। যেখানে রাষ্ট্র অর্থ শূন্য ছিল, সেখানে আমরা কি করেছি, অনেক ক্ষমতায় আসার পরে আবার অর্থে ভরপুর হচ্ছে, রিজার্ভ যে শূন্য ছিল সেই রিজার্ভ গুলা আবার শূন্যস্থান থেকে কিছুটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা অনেকেই বলি উনি উন্নতি করেন নাই, অনেক কিছু করেন নাই জনগণের জন্য, উনি থাকলে দেশের উন্নতি হবে না, উনি থাকলে এই হবে না সেই হবে না। চলমান রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু প্রধান উপদেষ্টার যে বিশেষ দিকগুলা রয়েছে সেইগুলা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এইগুলা যদি আমরা এড়িয়ে চলি, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই দুঃখজনক বলতে হয় যে আমরাই দুর্ভাগ্য, হতভাগ্য জাতি। আজকে সেই প্রধান উপদেষ্টার ত্যাগ, ভালোবাসা এবং উনি দেশের জন্য যা করছেন সবকিছু আমরা অস্বীকার করছি নিজের স্বার্থের জন্য। আমরা দেখেছি একের পর এক রাজনৈতিক উস্কানি দিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে একটি পক্ষ, এবং ধর্ষণ, জুলুম, নিপীড়ন, মানে সবকিছুই ছিল একটা সুপরিকল্পিত ভাবে যেন প্রধান উপদেষ্টাকে ব্যর্থ করা যায়। কিন্তু প্রধান উপদেষ্টাকে কেউ ব্যর্থ করতে পারেনি, লাস্টে প্রতিটা আন্দোলন ব্যর্থ হয়েছে।
বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে প্রধান উপদেষ্টা সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কের মাধ্যমে উনি প্রতিটা আন্দোলনকে ব্যর্থ করে দিয়েছেন। সেটা আমাদের এই জুলাই বিপ্লবের পরে স্বাধীন জাতির জন্য অত্যন্ত আনন্দজনক একটি বিষয়, আনন্দদায়ক একটি বিষয়। সবশেষে আমাদের কি ইস্যু আসলো? আমরা নির্বাচন নির্বাচন নির্বাচন। অথচ আমরা যারা নির্বাচন জপতেছি, আমাদের সবার উচিত ছিল রাষ্ট্রের এই ক্লান্তি লগ্নে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওনাকে সাহায্য করে পরাশক্তির, বিদেশি পরাশক্তির মোকাবেলা কিভাবে করা যায় ওনার সাথে পরামর্শ করে রাষ্ট্রকে সামরিক শক্তিকে শক্তিশালী করে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করা। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করছি? নিজেদের স্বার্থের জন্য আমরা বলতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের প্রয়োজন। নির্বাচনীয় সরকার ছাড়া রাষ্ট্র সংস্কার হতে পারে না। গেল রাষ্ট্র সংস্কারের ইস্যু, কিন্তু রাষ্ট্র সংস্কার কে করবে? একজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে, আমরা তাকে সংস্কার করতে দিচ্ছি না। একজন ব্যক্তি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তাকে উন্নয়ন করতে দিচ্ছি না। একজন ব্যক্তি পরাশক্তির মোকাবেলা করার জন্য সামরিক শক্তিকে শক্তিশালী করছে, আমরা সেটা করতে দিচ্ছি না। তাহলে সংস্কার কারা করবে? দেশ রাজনৈতিক সরকার, দলীয় সরকার কোনো রাষ্ট্র সংস্কার করতে পারে না, কারণ দলীয় সরকার তার দল গোছাতেই ব্যস্ত থাকে ক্ষমতায় যাওয়ার পর। কোন দল দেখলাম না যে নিজের দলকে সংস্কার করার কথা বলেছে, যে আমার দলে ছাদাবাজ রয়েছে, আমার দলে দর্শনকারী রয়েছে, আমার দলে সন্ত্রাস রয়েছে, তাদেরকে আমরা কিছুটা যদি দলে রাখি তাহলে কন্ট্রোলে আনার চেষ্টা করি। আমরা কিন্তু সেটা দেখি নাই। আমরা দেখেছি বারবার প্রধান উপদেষ্টা পারবে না, প্রধান উপদেষ্টা ব্যর্থ হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। যত দোষ শালা নন্দ ঘোষ, যেটা হচ্ছে যত দোষ প্রধান উপদেষ্টা। এখন আমি বলি, রাষ্ট্র সংস্কার করতে হলে কি করতে হবে? চলমান রাজনৈতিক ধারাবাহিকতায় বাংলাদেশ যদি স্বপ্নের স্পিরিট ছিল, জুলাই বিপ্লবের স্পিরিটকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে দুইটা জিনিস সংস্কার করা প্রয়োজন। দুইটা জিনিস সংস্কার হলে সারা বাংলাদেশ 24 ঘন্টার মধ্যে সংস্কার হয়ে যাবে। এক নাম্বার, ব্যক্তির মনুষ্যত্বের সংস্কার। আমার যে চিন্তা ভাবনা, আমার যে আইডিওলজি, সেটাকে সংস্কার করতে হবে। আমার যে নেগেটিভ চিন্তা ভাবনা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। দেশপ্রেম বুকের মধ্যে ধারণ করে একজন যদি ভালো কাজ করে, সে যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, তাকে সে ভালো কাজে সমর্থন করতে হবে। আগামীর রাজনীতি করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে। কে কোন দল কোন মতের সেটা দেখার বিষয়। কিন্তু আমরা আজও ব্যক্তির সংস্কার করতে পারি না, আমরা নিজেকে সংস্কার করতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি। আমরা বরং প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছি। আমরা বলছি ইমুক ভালো না, ইমুক 71-এর রাজাকার, ইমুক 71-এ এটা করেছে সেটা করেছে, অথচ ইমুকের ভালো কাজগুলো আমরা দেখছি না। আমরা ইমুককে কি করছি? সবসময় ডাউন করার চেষ্টা করছি। এটা তো একটি স্বাধীন দেশের ভবিষ্যৎ নির্বাচনের সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। সেই সাথে সংস্কার করার প্রয়োজন বিচার বিভাগ। বিচার বিভাগের যে কোনো বিচার আদালতে তোলার পরে একটি লং টাইম দিয়ে দেয়। কিসের জন্য? তদন্তের জন্য, যে 90 দিন পরে সেটা তদন্ত করার পরে তারপর সেটার বিচার। কিন্তু 71-এর পরে ইতিহাসের ধারাবাহিকতা যাচাই বাছাই করার পরে এবং আমার বয়স অনুপাতে আমিও দেখেছি যে এদেশে অনেক বিচার ফাইলের পাতায় জমাই রয়ে গেছে। সেই 90 দিন করতে করতে 90 দিনেও হয় না, বিচার আর হয় না। যেমন আমরা যদি বলি সাগর রনি হত্যাকাণ্ডের বিচার, সাংবাদিক সাগর রনি সাংবাদিক সমাজের আইডল, সেটা সবাইকে মানতে হবে। সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা যদি বলি তনু হত্যা মামলার বিচার, সেটাও কিন্তু আমরা দেখিনি। এরকম অগণিত ধর্ষণ মামলার বিচার রয়েছে, আমরা দেখিনি। আবার অগণিত খুনের মামলার বিচার রয়েছে, আমরা দেখিনি। দলীয় মার পেছে তারা রেহাই পেয়ে গিয়েছে। চাঁদাবাজ সন্ত্রাস একের পর এক বৃদ্ধি পাচ্ছে, আমরা তাদেরকে সংস্কার করতে পারছি না, না দলীয় ভাবে পারছি, না আইন প্রশাসন প্রয়োগ করে পারছি। এখন এখানে করণীয় কি? জনতার দাবি। আমি আমার সাধারণ জ্ঞান থেকে যতটুকু বিশ্লেষণ করেছি, জনগণের ভাবমূর্তি এবং সরজমিনে যতটুকু তদন্ত করতে পেরেছি, এদেশের জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইউনূস কমপক্ষে যেন 5টি বছর ক্ষমতায় থাকে, জনগণের মাথার উপরে ছায়া হয়ে থাকে। আর সেটা এই জন্যই বলেছে, সবাই জানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে ভারত
অনেকটাই উগ্র মেজাজি হয়ে আছে, সুযোগ সন্ধানী হয়ে আছে, কখন বাংলাদেশে অ্যাটাক করতে পারে। কিন্তু ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সেফ বাংলাদেশ, ততদিন বাংলাদেশের উপর কোনো কুচক্রী ষড়যন্ত্র করতে পারবে না, কুদৃষ্টি দিতে পারবে না। ডক্টর ইউনূস আর সেনাবাহিনী এবং যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো রয়েছে তাদের যৌথ রাষ্ট্র পরিচালনায় আগামীর রাষ্ট্রের সুফল বয়ে আনবে বলে জনগণ মনে করে। সেটা কেন মনে করে? আমরা দেখেছি বিগত সরকারের আমলে এবং ইতিপূর্বে যে সরকার এসেছিল কেউ কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারেনি, প্রধান উপদেষ্টা যতটা করেছে। আমরা দেখেছি রমজান মাস আসার পরে এদেশের মানুষ হাহাকার চিত্তে বাজার করতে যায়, কারণ তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্বিগুণ বেড়ে যায়। আমরা একমাত্র প্রধান উপদেষ্টাই সেটা নজিরবিহীন কাজ করেছে, যেটা বাংলাদেশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এবারে রমজান সফলতা বয়ে এনেছে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই যে বিষয়টা, যে বর্তমান বাংলাদেশের যে চলমান রাজনীতির যে বিশ্লেষণগুলো আমি তুলে ধরেছি, দর্শন, খুন, চাঁদাবাজি, অনৈতিক সমাজের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, অনৈতিক কাজ করছে এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে দলে টেনে নিচ্ছে, আমরা দেখছি এগুলো সচক্ষে। এইভাবে যদি বাংলাদেশ চলে, এইভাবে যদি বাংলাদেশ চলে, আগামীর বাংলাদেশ যদি নির্বাচন হয়, যারাই ক্ষমতায় যাক না কেন বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না, বরং এই জাতির ভাগ্যে আরেকটি বিপ্লবের গন্ধ আমি পাচ্ছি, আরেকটি বিপ্লবের গন্ধ আমি পাচ্ছি, আরেকটি বিপ্লবের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। যদি প্রধান উপদেষ্টা ক্ষমতা ত্যাগ করে নির্বাচন দিয়ে নির্বাচনী দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি বিদায় নেন, তাহলে বাংলাদেশের আগামীর এদেশের প্রতিটা জনগণকে অতীতে যেই দিন দেখতে না হয়েছে তার চেয়ে ভয়াবহ দিন এ জাতিকে দেখতে হবে। সেই জন্য আমাদের করণীয়, আমরা এই ক্ষমতার লোভ লালসা বাদ দিয়ে আগামীর বাংলাদেশ কিভাবে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে সেই স্বপ্ন দেখা। প্রয়োজনে বিপ্লবী সরকার গঠন করুন, জুলাই বিপ্লবের চেতনা নিয়ে বিপ্লবী সরকার গঠন করে, সর্বদলীয় সরকার গঠন করে আপনারা রাষ্ট্র পরিচালনা করুন, রাষ্ট্র ভালো চলবে। প্রধান উপদেষ্টাকে সাথে রাখুন, রাষ্ট্র ভালো চলবে। প্রধান উপদেষ্টাকে কখনো যদি হাতছাড়া করেন, ভবিষ্যৎ বাংলাদেশ অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা এই জাতি কখনো কল্পনা করতে পারবে না। ৭১-এর পর থেকে আমরা সেটাই দেখে এসেছি যা ভবিষ্যৎ হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের বাংলাদেশের যে জুলাই বিপ্লবের ভয়াবহ রূপ আমরা আমাদের স্মরণ হলে গা শিউরে ওঠে। আমরা কি সেই রকম একটি রূপ আবার চাই, না বাংলাদেশ সুন্দরভাবে চলুক সেটা চাই? এখন দেখেন, আমরা যারা নির্বাচন করছি, নির্বাচন কিসের জন্য? নির্বাচন জনতার অধিকার আদায়ের জন্য, নির্বাচন জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য, নির্বাচন হবে রাষ্ট্র যেন সুন্দরভাবে চলে সেই জন্য, নির্বাচন হবে এদেশের মানুষের উন্নয়নের জন্য। এখন উন্নয়ন কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন না সেটাও তো বুঝতে হবে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজের প্রয়োজন সামরিক শাসনের, সামরিক শক্তিকে বিভিন্নভাবে আধুনিক অস্ত্র দিয়ে শক্তিশালী করা, যাতে যে কোনো পরাশক্তির মোকাবেলা করতে বাংলাদেশ সক্ষম হয়। আমরা সেটাতে অনেকটা দুর্বল। যে কোনো একটা পরাশক্তি যদি বাংলাদেশের উপর অ্যাটাক করে, আমরা জনবল নিয়ে লড়াই করলেও আমরা সেটা পারবো না। কিন্তু কারণ আমাদের তেমন অস্ত্র নেই, আমাদের যুদ্ধ করার মতো তেমন সরঞ্জাম নেই। সেই সরঞ্জামগুলোর জন্য একজন অর্থনীতিবিদ এবং একজন সুস্থ রাজনীতিবিদের প্রয়োজন, যেটা ডক্টর ইউনূসের মাঝে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের বাংলাদেশ চাচ্ছে নির্বাচন। আরে ভাই, নির্বাচন তো তখন করা প্রয়োজন যখন রাষ্ট্র সুন্দরভাবে চলবে না, রাষ্ট্রে অনিয়ম দেখা দিবে, রাষ্ট্রে অশৃঙ্খলতা দেখা দিবে, তখন নির্বাচনের প্রয়োজন, যেন আরেকটা সরকার এসে রাষ্ট্রটাকে ভালোভাবে চালাতে পারে। কিন্তু রাষ্ট্র যদি ভালোভাবে চলে,
তাহলে সেই ভালোটাকে কেন আমরা সমর্থন করতে পারছি না? কেন আমরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছি? কেন আমরা রাষ্ট্রের কথা বাদ দিয়ে, রাষ্ট্রের চিন্তা বাদ দিয়ে, রাষ্ট্রের জনগণের কথা বাদ দিয়ে, রাষ্ট্রের জনগণের ভালো মন্দের কথা বাদ দিয়ে আমরা নিজের স্বার্থ এবং নিজের লোভ লালসা, নিজের ক্ষমতার মোহে অন্ধ হয়ে আমরা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছি? আমি বলতে চাই স্পষ্ট এখানে একটা কথাই, লাস্ট মেসেজ, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ যদি নির্বাচন হয়, ডক্টর ইউনূস সাহেব বিদায় নেয়, আগামীর বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করবে এবং আরেকটি বিপ্লবের ঘ্রাণ আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিপ্লব অতিবাহিত হতে যাচ্ছে, সামনে আরেকটি বিপ্লব হবে। সেই সাথে আরেকটি প্রশ্ন ছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি ইঙ্গিত দেয়? আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন যে ইরানের অপশন বাদ দেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোথায় থেকে শুরু হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি বারংবার নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিনকে যখন ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনের 700 মেডিকেলে হামলা করে রোগী সহ মেডিকেলকে ঝালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়েছে, তখন এদেশের এই বিশ্বের মুসলিম উম্মাহ, এই বিশ্বের মানবতা চুপ ছিল, জাতিসংঘ চুপ ছিল, জাতিসংঘের মানবাধিকার আইন তখন কোনো কাজ করতে পারে নাই। সেই সাথে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলে একটি কথা, রাশিয়ার মতো আর ইউক্রেনের মতো একটি রাষ্ট্র যখন যুদ্ধ করে, তখন বিশ্ব এমনিই একটি চিন্তায় থাকে, বিশ্ব রাজনীতিবিদেরা একটি চিন্তায় থাকে যে কখন জানি কি হয়ে যায়। আপনারা দেখেন যুদ্ধের শাখা প্রশাখা কিভাবে গজাতে শুরু করলো। ফিলিস্তিনের হামলা শেষ হতে পারে নাই, ইরানের উপর আক্রোশ, ইরানের উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসরায়েল হামলা করলো। একবার নয়, দুইবার হামলা করে ইরানের প্রভাবশালী নেতাদেরকে হত্যা করেছে ইসরায়েল। তখনও কিন্তু জাতিসংঘ কিছু বলে নাই। এখন যখন প্রতিশোধের আগুন বুকে নিয়ে, প্রতিশোধের নেশায় এবং বিশ্বের মানবতাকে মুক্তি দেওয়ার লক্ষ্যে, এদেশের মানুষকে, বিশ্বের সকল মুসলিম উম্মাহকে বাতিল থেকে রক্ষা করার লক্ষ্যে যখন ইহুদি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইরান উদ্যোগ নিল এবং ইরানের আক্রমণ শুরু হয়েছে, সেই সাথে অলরেডি বিশ্বের কয়েকটি রাষ্ট্র ইরানকে সমর্থন জানিয়েছে। সেই সাথে আপনারা দেখেছেন যে ইরানকে সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মুসলিম কান্ট্রিগুলা ঐক্যবদ্ধ হচ্ছে ইসরায়েলের পতনের জন্য। যখন ইসরায়েলের পতন ঘন্টা বাজার পথে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্র ইরানের বিপক্ষে ভূমিকা রাখছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে চীন। এটা কিন্তু বিশ্বযুদ্ধের ইঙ্গিত, এটা কিন্তু বিশ্বযুদ্ধের ইঙ্গিত। যুদ্ধের শাখা প্রশাখা প্রতিটা রাষ্ট্রে ছড়িয়ে যাচ্ছে। তো ইরান যুদ্ধ থেকেই কিন্তু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত পেয়ে গেছি। এবং ইরানের এই যুদ্ধ যদি কোন রকম অব্যাহত রাখতে পারে, কেউ থামাতে না পারে, তাহলে একটা ভবিষ্যৎ ভয়ানক রূপ ধারণ করবে এবং বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমেরিকা এবং ইসরায়েলের মতো রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। যখন এদেশের মানুষ, বিশ্বের মানুষ সচেতন হয়ে মানবিক শক্তি, বিবেক বোধ কাজ করছে এবং মানবিক শক্তি সচেতন হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ভূমিকা রাখছে, ঠিক তখন আমার জাতিসংঘের মানবাধিকার সংস্থার আইন জাগ্রত হয়েছে যে এটা বন্ধ করতে হবে। কিন্তু এটা কখনো বন্ধ হবে না। সেটা হচ্ছে ইরানের হুঁশিয়ারি বার্তা যে এই যুদ্ধ কখনো বন্ধ হবে না। এই যুদ্ধ প্রতিশোধ নেওয়ার পূর্ব পর্যন্ত এই যুদ্ধ কখনো বন্ধ হবে না। আমরা আজকে দেখেছি যে পরবর্তী টার্গেট করেছে তুরস্ককে। তো ইসরায়েল একের পর এক অন্যায় করে যাবে, জাতিসংঘ কিছু করবে না, কিন্তু মুসলিম শক্তিগুলা, সচেতন রাজনীতিবিদেরা যখন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসকে বিশ্ব থেকে নির্মূল করে দিতে চাইবে, তখন এই জাতিসংঘ জাগ্রত হয়ে বলবে এই যুদ্ধ বন্ধ করা উচিত। এটা কিন্তু কোনো নেতাই মেনে নেবে না। তো বিশ্বযুদ্ধে যদি শুরু হয়,
তাহলে এই বিশ্বযুদ্ধ কিন্তু শুধু ইরান, আমেরিকা আর তুরস্ক এরকম কয়েকটি রাষ্ট্রেই প্রভাব পড়বে না, বরং গোটা বিশ্বেই প্রভাব পড়বে। এই গোটা বিশ্বে যদি বিশ্বযুদ্ধের প্রভাব পড়ে, তখন বাংলাদেশে কঠিন পরিণতির মোকাবেলা করতে হবে এবং কি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো বাংলাদেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, কোন খাদক গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার পর সেই দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবে না, কারণ তারা নিজেরা খাবে না জনগণকে খাওয়াবে। কিন্তু এখানে যদি কোন দেশপ্রেমিক নাগরিক, কোন দেশপ্রেমিক নেতা ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু সে একবেলা খেলে এদেশের জনগণ একবেলা খাবে, এটা আশা রাখা যায়। কিন্তু ভবিষ্যৎ যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার, তারা সবাই কিন্তু খাদক গোষ্ঠী। তারা 1 টাকার কাজ করবে, 10 টাকা খাবে। কেউ কিন্তু বাংলাদেশের ভালো চায় না। দিন শেষে এই দেশটাকে কেউ ভালোবাসে না। একদল চলে ভারতের কথায়, একদল চলে আমেরিকার কথায়। অথচ প্রবাদ বাক্যে রয়েছে, লোক সমাজে বলে যে আমেরিকা আর ভারত যাদের বন্ধু হয়, তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না। তাহলে যাদের আমেরিকা এবং ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, তারা যদি আমেরিকা এবং ভারতের কথায় চলে, তাহলে বাংলাদেশ কিভাবে ভালো থাকবে আপনি বলুন তো? প্রশ্নটা আমি জনগণের কাছেই রাখলাম। আমি আর আলোচনা বেশি লম্বা করব না। আমি একটি কথাই বলতে চাই, আপনারা সবাই এখনো সময় আছে, সামনে বিশ্বযুদ্ধ অতিবাহিত। সেই বিশ্বযুদ্ধের আগে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে কিভাবে সংকট মুক্ত করা যায়, সকল সংকটের মোকাবেলা করা যায়, সকল পরাশক্তির মোকাবেলা করা যায়, দেশকে কিভাবে সোনার দেশে রূপান্তরিত করা যায়, দেশকে কিভাবে সোনার বাংলাদেশে রূপান্তরিত করা যায়, এদেশের জনগণের অধিকারকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ক্ষমতা এবং ক্ষমতার লোভ লালসাকে মন থেকে চিরতরে মুছে ফেলে দিয়ে কাজ করতে হবে এবং প্রধান উপদেষ্টাকেই আগামীর রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়ে আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি শপথ নিতে হবে। তবেই আগামীর বাংলাদেশ, আগামী 5 বছর যদি প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকে, আগামীর বাংলাদেশ দ্বিতীয় লন্ডনে পরিণত হবে ইনশাআল্লাহ। এটা আপনারা আশা রাখতে পারেন। দ্বিতীয় ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশ পরিণত হবে, এটা যদি প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকে। কিন্তু প্রধান উপদেষ্টা যদি ক্ষমতায় না থাকে, তাহলে আগামীর রাষ্ট্রে যারাই ক্ষমতায় যাবে, তারা কিন্তু সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আমি কোনো দলের নামও বলি নাই, কোনো ব্যক্তির নামও বলি নাই, আমি জাস্ট ইঙ্গিতমূলক বলেছি, আপনারা বুঝে নেবেন কারা ক্ষমতার জন্য লাফালাফি করছে আর কারা এদেশের ভালো চায়, কারা এদেশের ভালো চায় না। সেটাও এদেশের জনগণ আর 71-এর জনগণ নেই। 71-এর জনগণ ছিল এক প্রকার বোকার মতো, যার কারণে বুঝতে পারে নাই ভারতের চক্রান্ত। আর বর্তমান জনগণ কিছুটা হলেও বুঝে, তারা নিত্য রিসার্চ করে, নিত্য নিউজ দেখে। সেই আলোকে আপনারা সবাই চিন্তা ভাবনা করে আগামীর রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আপনাদের, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নেতার নয়, সিদ্ধান্ত নেতারা নিতে পারে স্বাভাবিক, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদের হাতেই। আপনারা যাকে চাইবেন, যেভাবে চাইবেন, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। প্রয়োজনে আরেকটি বিপ্লব, আরেকটি বিদ্রোহের ডাক দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জনতার বিপ্লবকে আবারও ভালোবাসা প্রকাশ করে জনতা বিপ্লব টিমের প্রতি এবং জনতা বিপ্লবের যে আজকের ভাই এসেছেন, আমাদের অত্যন্ত সুপরিচিত খুব ত্যাগী মানুষ আয়াতুল্লাহ সুজন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।